বেশিরভাগ শেয়ারের দরপতন ও লেনদেনের নেতিবাচক প্রভাবে বিনিয়োগকারীরা রয়েছেন অনাস্থায়। অক্টোবর মাস সাধারণত বাংলাদেশ মার্কেটে এমনি একটু ভলাটাইল থাকে, কারণ জুন এন্ডিং আমাদের অনেক স্টক আছে। বাজার মূল্য যত কমই হোক না কেন ইউনিট হোল্ডাররা যেন এনএভিতে মূল্য ফেরত পান সেই ব্যবস্থাই রাখা হচ্ছে। আমান ফিড শেয়ার দাম 100 টাকার উপরে উঠছিল, এখন শেয়ার দাম 25 টাকা। ডিভিডেন্ড বলেন এই বলেন প্রত্যেকটা জিনিসই আজকে ডাউন ট্রেন্ড। মাত্র 1% 2% ডিভিডেন্ড দিয়ে কোম্পানির শেয়ার দর আকাশচুম্বী। আমরা যারা বিনিয়োগকারী তাদের তো কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। টানা কয়েক সপ্তাহ পতনের পর অবশেষে সূচকের উত্থান হয়েছে পুঁজিবাজারে, তবে বেশিরভাগ শেয়ারের দরপতন ও লেনদেনের নেতিবাচক প্রভাবে বিনিয়োগকারীরা রয়েছেন অনাস্থায়, যার অন্যতম কারণ মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড আইন প্রণয়ন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চলছে ভুল বার্তা, যার বিশদ ব্যাখ্যা নিয়ে সাজানো হয়েছে আজকের শেয়ার টকের পর্ব। তবে তার আগে গেল সপ্তাহের শেয়ার বাজার বিশ্লেষণ জানাতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 30.47 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5150 পয়েন্ট। লেনদেন 472 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 2139 কোটি টাকা। লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে 6058 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 392 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 157টির, কমেছে 203টির এবং অপরিবর্তিত রয়েছে 32টির দর। ডিএসসিতে সূচক বাড়লেও অব্যাহত দরপতনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহে সিএসসি সূচক সিএএসপিআই 55.45 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,413 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 7 কোটি 60 লাখ টাকা। এছাড়া 310 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 97টির, কমেছে 191টির এবং অপরিবর্তিত রয়েছে 22টির দর। জুন ক্লোজিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক চলতি অক্টোবর মাসে শেষ হচ্ছে, তাই বরাবরই এই সময় মার্কেটে থাকে স্লোথ গতি। বর্তমান বাজারকে বিশ্লেষকরা কিভাবে মূল্যায়ন করছেন এবং সামনে পুঁজিবাজার কোথায় যেতে পারে সে বিষয়ে বিশ্লেষণ জানাবেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে হাসিব রেজা। অক্টোবর মাসে এসে আমরা একটা রিভার্সাল ট্রেন্ড দেখলাম এবং মার্কেট আমরা দেখেছি ডাউনওয়ার্ড ট্রেন্ডে চলে যেতে। হাউএভার এই থার্ড উইকে এসে ফাইনালি আমরা দেখলাম যে মার্কেটটা আবার মনে হচ্ছে একটু ঘুরে দাঁড়ালো এবং এই উইকে আমি যেটা বললাম আমরা পজিটিভ 0.6% রিটার্ন দেখেছি। তো অক্টোবর মাস সাধারণত বাংলাদেশ মার্কেটে এমনি একটু ভলাটাইল থাকে, কারণ জুন এন্ডিং আমাদের অনেক স্টক আছে এবং এই স্টকগুলোর আর্নিংস আসতে থাকে। সো এখান থেকে একটা ভলাটিলিটি ক্রিয়েট হয়, কারণ ইনভেস্টাররা অনেকেই আনসার্টেইন থাকে কাদের কি রেজাল্ট আসবে, কাদেরটা ভালো আসবে কাদেরটা খারাপ আসবে। আর ন্যাচারালি এবার আমাদের অনেক বিজনেস চ্যালেঞ্জেস ছিল, কাজে অনেক বিজনেসই ওরকম আপ টু দ্য এক্সপেকটেশন পারফর্ম করতে পারেনি। প্লাস এখানে আপনার নট অনলি জুন এন্ডিং ইয়ার এন্ডিং আর্নিংস আসে, বাট অক্টোবরে আবার জুলাই টু সেপ্টেম্বর লাস্ট কোয়ার্টারের আর্নিংগুলোও অক্টোবরে আসতে থাকে। সো এই সব কিছু মিলিয়ে অক্টোবর মাসটা সবসময় বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে একটু ভলাটাইল থাকে। খুব বেশি রিটার্ন আমরা অনেক বছর ধরে অক্টোবর মাসে আমরা দেখি নাই, বা খুব পজিটিভ পারফরমেন্স আমরা এই মাসে দেখি নাই। সো ওই হিসাবে আমাদের আগের বছরগুলোর মতো এই বছরও সেম ছিল। আর অ্যাজ ফর দ্য ডাইরেকশন অফ দ্য ইন্ডেক্স, আমার ধারণা আমরা হয়তো এখানেই একটা ফুটহোল্ড পাবো আমাদের ইন্ডেক্সে, কারণ আমরা ম্যাক্রো সাইডে যেটা দেখছি a lot of things have stabilized in the sense that আমাদের currency is now stabilized, আমাদের macro side we are very comfortable, আমাদের balance of payment is now positive after some years, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, আমাদের এক্সপোর্ট আর রেমিটেন্সে হেলদি গ্রোথ আছে, ইম্পোর্ট মোটামুটি কন্ট্রোলে আছে। সো মোটামুটি আমাদের কারেন্সি ইজ অন আ স্টেবল সাইড। সো একদিক থেকে আমাদের যেমন টাইটেন মনিটারি পলিসিতে ইনফ্লেশন অলরেডি অনেকটা ম্যানেজেবল পর্যায়ে এসেছে, ইম্পোর্টেড ইনফ্লেশন আসার ওইখানে কোনো সুযোগ আমার কাছে মনে হয় নেই।
এবং ইনফ্লেশন যদি আরেকটু কন্ট্রোলে আসে, আমার ধারণা যে পলিসি রেট আস্তে আস্তে সরকার কমানো শুরু করবে। এবং আপনারাও যদি দেখেন ট্রেজারি বিল, বন্ড রেট সব টেনিউরেরই এখন বিলো 10%। সো এখানে আপনার ওইখানেও একটা, আই গেস ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে দেয়ার ইজ আ কনসেনসাস যে গভর্নমেন্ট হয়তো গোয়িং ফরওয়ার্ড পলিসি রেট আরও রিডিউস করবে। তো আমরা ন্যাচারালি জানি যে পলিসি রেট কমালে বা ইন্টারেস্ট রেট ডিক্লাইনিং ট্রেন্ডে থাকলে মার্কেট সবসময় ভালো করে। সো আমরা তো গত 2-3 মাসে যেটা দেখলাম যে ট্রেজারি বিল বন্ডের রেট অলমোস্ট 250 বেসিস পয়েন্ট ডিক্লাইন করেছে অ্যাক্রস দ্য 10 ইয়ার্স। সো এই সিচুয়েশনে আমার কাছে মনে হয় উইথ আ স্টেবল ম্যাক্রো ইকোনমি, ডিক্লাইনিং ইন্টারেস্ট রেট, আমার ধারণা যে মার্কেট আগামীতে ভালো করবে। দর্শক, মার্জিন রুলস চূড়ান্ত করার পথে বিএসইসি। যদিও কমিশনের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ পরিপন্থী এমন কোনো সিদ্ধান্ত নেবে না কমিশন, তবু এক শ্রেণীর মহল মার্জিন ঋণকে ইস্যু করে বাজারে ছড়াচ্ছে আতঙ্ক। আসলে মার্জিন ঋণ আইনে কি আছে তা আতঙ্কের কিনা, সে বিষয়ে বিস্তারিত জানবো কমিশনের কাছে। আমরা যারা বিনিয়োগকারী তাদের তো কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাদের স্বার্থ যেন যথেষ্ট পরিমাণে থাকে, তারা যেন এই ঋণ নিয়ে কোনোভাবেই নেগেটিভ না হয়, মানে তার টাকা যেন কোনোভাবেই সে যে মার্জিনটা বা ইকুইটি জমা দিয়েছিল সেটা যেন শতভাগ খোয়া না যায়। এবং বর্তমান অবস্থা নেগেটিভ ইকুইটি নিয়ে যে প্রশ্ন আপনি করলেন, সেখানে আপনি কি পেলেন? সেখানে পেলেন যে যে মার্জিন লোন দেওয়া হয়েছিল, ক্লায়েন্টের টাকা তো গিয়েছেই, তারপরেও আরো নেগেটিভ হয়েছে, তার কাছে আরো টাকা দাবি করা হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো যে না, যে মার্জিন লোনটা দেওয়া হয়েছে তার যে ইকুইটি থাকবে, ক্লায়েন্টের অন্তত 50% ইকুইটি এটা এনশিওর হবে। তার 100 টাকা জমা থাকলে যদি এখানে লসও যায়, তারপরেও 50 টাকা যেন কি থাকে, নিশ্চিত থাকে, কোনোভাবেই সে ঋণী না হয়, নেগেটিভ ইকুইটি তৈরি না হয়। এটা হলো বিনিয়োগকারীর পক্ষে। আর যারা মার্জিন লোন দিবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইনের মধ্যে অনেকগুলো বিষয় দিয়ে দেওয়া হয়েছে যে আপনি মার্জিন লোন দিতে গেলে নিজস্ব নীতিমালা থাকবে, সেই নীতিমালা অনুযায়ী দিবেন। কিছু রেশিওর কথা বলে দেওয়া হয়েছে, কিছু সিকিউরিটি সিলেকশন এর কথা বলা হয়েছে, যে কিভাবে সিলেকশন করবে এগুলো বলে দেওয়া হয়েছে। তারপরেও যে এখানে আমরা আগেও বলেছি যে এখানে কিন্তু দুইটা বিধিমালা, একটা বিধিমালা পুরাতন, আর নতুন বিধিমালা যখন গেজেট হবে তাহলে আগের বিধিমালাটা রিপিল হয়ে যাবে। তাহলে এই যে এই দুইটার মধ্যে যে ট্রানজিশন, হ্যাঁ, সেই ট্রানজিশন গুলো সমন্বয় করার জন্যও কিন্তু এই বিধিমালায় সময় রয়েছে। কোনো কোনো জায়গায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এই সময়টা দিয়ে দেওয়া হয়েছে। আবার সিকিউরিটিজ কখনো ক্যাটাগরি চেঞ্জের কারণে যে সমন্বয়ের প্রয়োজন হয়, যেটা ড্রাফট প্রসপেক্টাসে আপনারা দেখেছেন হলো 5 ট্রেডিং দিবস, সেটাকে 60 ট্রেডিং দিবস পর্যন্ত করে দেওয়া হয়েছে। কাজেই বিনিয়োগকারীরা দেরকে আমরা বলবো, বর্তমান কমিশন যত আইনি কাঠামো তৈরি করছে সবগুলো আপনাদের স্বার্থ বিবেচনা করে, এবং সাথে সাথে যারা স্টেক হোল্ডার তাদের স্বার্থ, মানে তারাও যেন প্রোটেক্টেড থাকে, সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। কাজেই আতঙ্কিত হবেন না, কারো প্ররোচনায় আপনারা আতঙ্কিত হয়ে বিভিন্ন ধরনের বিবৃতি বা বিভিন্ন ইয়েতে এটা পড়বেন না। আমাদের হলো যে আপনাদের স্বার্থ যথেষ্টভাবে দেখা হচ্ছে। দর্শক, মার্জিন ঋণের সঙ্গে বর্তমানে বিনিয়োগকারীরা আরো একটি ভুল বার্তা পাচ্ছে মিউচুয়াল ফান্ড ইস্যুতে। অথচ নতুন বিধিমালায় বিনিয়োগকারীদের স্বার্থকেই বড় করে রেখেছে নিয়ন্ত্রণ সংস্থা। এখন আর ফান্ড ম্যানেজারের কাছে বিনিয়োগকারীদের অর্থ থাকবে না, বরং বড় হেভিওয়েট কাস্টোডিয়ানের কাছে তা রাখা হবে। বাজার মূল্য যত কমই হোক না কেন, ইউনিট হোল্ডাররা যেন এনএভিতে মূল্য ফেরত পান, সেই ব্যবস্থাই রাখা হচ্ছে। এই মিউচুয়াল ফান্ড বিধিমালায় সবচাইতে বেশি স্বার্থ রক্ষার যে জায়গাটা, সেটা হলো বিনিয়োগকারী। আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা যেন নিশ্চিত জায়গায় বিনিয়োগ করা হয়, সেই বিনিয়োজিত যে সিকিউরিটিজ এবং টাকা, এটা সেফ কাস্টডিতে থাকে, কেউ এটা নিয়ে যেতে না পারে, সেই ব্যবস্থা করা হয়েছে।
অ্যাসেট ম্যানেজার আপনারা দেখেছেন যে এই টাকা সিকিউরিটিজ বিভিন্নভাবে বিভিন্ন খাতে এটা ডাইভার্ট করে নিয়ে গিয়েছে, টাকা নিয়ে সে পালিয়ে গিয়েছে। এই ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থাই কিন্তু নতুন মার্জিন রুল বিধিমালায় করা হয়েছে। কাজে এটা কিন্তু আপনাদের স্বার্থকে বেশি প্রোটেক্ট করা হয়েছে। আপনারা অন্যের প্ররোচনায় আপনারা যদি মনে করেন যে বিনিয়োগকারী স্বার্থ দেখা হচ্ছে না, তা নয় কিন্তু। কারণ এইখানে যে সিকিউরিটিজ এবং ক্যাশ যেটা থাকবে এটা অ্যাসেট ম্যানেজারের কাছে নয়, এটা একটা কাস্টোডিয়ানের কাছে থাকবে। সেই কাস্টোডিয়ান যেন তেন কাস্টোডিয়ান হবে না, তার পেইড আপ ক্যাপিটাল হবে কত? মিনিমাম 200 কোটি টাকা। যে এমন একটা জায়গায় রাখলাম সে নিজেই ভেগে চলে যাবে এরকম নয়। আমাদের দেশে এই 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 ধরনের কাস্টোডিয়ান কে? আমাদের কাস্টোডিয়ান হলো ব্র্যাক ব্যাংক। আমরা চাই এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এই লেভেলের ব্যাংকার এরাই হবেন হলো এই কাস্টোডিয়ান, যে যেখানে আপনার সিকিউরিটিজ এবং টাকা নিরাপদ এইখানে থাকবে। আর একটা জায়গা দেখেন, আমরা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড নিয়েও আমি দেখেছি যে বিনিয়োগকারীদেরকে কেউ কেউ বিভ্রান্ত করছেন। আমরা বলেছি যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড তার যে মেয়াদ এর আগে দেওয়া হয়েছে, কোনোটা 28 কোনোটা 32 পর্যন্ত মেয়াদ শেষেই কিন্তু এটা লিকুইডেট হবে। তবে আমরা এখানে শর্ত দিয়েছি যে এই আইন গেজেটে আসার 6 মাস আমরা দেখব ওই ফান্ডগুলো পারফর্ম করছে কিনা। অ্যাসেট ম্যানেজার ন্যাব দেখাচ্ছে 10 টাকা, মার্কেটে বিক্রি হচ্ছে 3 টাকায়। তাহলে আমি যদি একটা ইউনিট হোল্ড করি, আমি বিক্রি করলে এখন 3 টাকা পাবো, কিন্তু ওটার অ্যাসেট ভ্যালু কত? 10 টাকা। তার মানে কি এই ফান্ডটা পারফর্ম করছে না। তখন আমরা বলেছি যদি এই 6 মাস আমরা দেখব এটা যদি ন্যাবের কাছে কাছে, অর্থাৎ সে যে 10 টাকা দেখালো এটা মার্কেট প্রাইস যদি 10 টাকার কাছে না থাকে, সেটা বলছি যে 25% বা তার বেশি যদি ডিসকাউন্ট হয়ে যায়, তাইলে ট্রাস্টি কি করবে? ইনভেস্টরের পক্ষে ইনভেস্টরদেরকে নিয়ে একটা মিটিং করবে। সেই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে যে সে কি এটা ক্লোজ করে দিবে না ওপেন এন্ডে রূপান্তর করবে। এটা আমাদের যে ইউনিট হোল্ডার তারাই এটার কি নিবে? সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নিয়ে সে যদি দেখে যে মার্কেটে বিক্রি হয় 3 টাকা আর আমি ক্লোজ করলে এটা পাবে কত? 10 টাকা, তাহলে ক্লোজ করা ভালো। সে কেন 7 টাকা লস করছে? ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে। অথবা ওপেন এন্ডেও যদি রূপান্তর করি, তাহলে ন্যাবের ভিত্তিতে কিন্তু 5% ডিসকাউন্টে আমি কি করতে পারবো? সারেন্ডার করে যেতে পারবো। 10 টাকার একটা ইউনিট সারেন্ডার করলে আমি কত পাবো? 9.5 টাকা তো পাবো। 9.5 টাকা পাবো। কেন আমি এই এই যে স্টক এক্সচেঞ্জে 10 টাকার একটা আহ, আহ, এই মিউচুয়াল ফান্ড এটা বিক্রি হবে আপনার 3 টাকায়, তাহলে তো ইনভেস্টর 7 টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে এই মিউচুয়াল ফান্ড বিধিমালায় যেই কাজটা করা হয়েছে, ইনভেস্টর যেন প্রোটেক্টেড হয়। কারণ এইটা হলো সেফ ইনভেস্টমেন্ট ভেহিকল। মিউচুয়াল ফান্ড হলো সেফ ইনভেস্টমেন্ট ভেহিকল। এইটার এইখানে যারা বিনিয়োগ করে ধরে নেওয়া হয় যে তারা কিছু বুঝে না, তাদের যেই টাকাটা এটা একটা ফান্ডে আমি দিয়ে দিয়েছি, সে বিনিয়োগ করে আমাকে প্রফিট দিবে। এখন বিনিয়োগ করে যদি আমি বিনিয়োগের টাকাই ফেরত না পাই, আমার টাকা নিয়ে ভেগে যায়, সেই জায়গাগুলোকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এবং অ্যাসেট ভ্যালুর সমপরিমাণ অর্থ যেন আপনি কি সারেন্ডার করলে পেতে পারেন, সেই ব্যবস্থাও করা হয়েছে। এটা এই মিউচুয়াল ফান্ড বিধিমালাটা পরিপূর্ণভাবে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার্থেই করা হয়েছে। দর্শক, নানা কারণে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান কিংবা ভারতের শেয়ার বাজার থেকে বহুগুণ পিছিয়ে আমাদের দেশীয় শেয়ার বাজার, যার অন্যতম কারণ অবশ্য বাজারকে নানা ইস্যুতে আটকে রাখা হয়েছে। তাদের স্টক এক্সচেঞ্জের কোম্পানিগুলো যে পরিমাণ মুনাফা করে তার বেশিরভাগই বিনিয়োগকারীদের ডিভিডেন্ড আকারে প্রদান করে। আর আমাদের দেশে ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে যে যত কৃপণ হতে পারে। আগের যে সরকার 17 বছরে এমন কিছু বাজে কোম্পানি মার্কেটে ঢুকাই দিয়ে গেছে যে আমরা যদি দেখি 135-40টা কোম্পানির মধ্যে 100 কোম্পানি নন পারফর্মিং। আমান ফিড, হ্যাঁ, শেয়ার দাম 100 টাকার উপরে উঠছিল, এখন শেয়ার দাম 25 টাকা। ডিভিডেন্ড বলেন, এই বলেন, প্রত্যেকটা জিনিসই মানে আজকে ডাউন ট্রেন্ড। এই 100টা কোম্পানি মানে বাজারে একটা, এগুলো হচ্ছে ক্যান্সারের মতো হয়ে আছে। এগুলো থেকে আমরা আসলে কিছুই পাচ্ছি না। 1%-2% তারা বিক্রি দিচ্ছে ডিভিডেন্ড। হ্যাঁ, তো এখানে ভালো কোম্পানি আসতে হবে। তো আমাদের কোম্পানিগুলো যে ডিভিডেন্ড দিচ্ছে মানে ভেরি মানে পুয়ার। আমাদের ডিভিডেন্ডের সংখ্যা আরও কমে যাবে, কারণ আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে ব্যাংকগুলো মার্জার হচ্ছে। অনেক ব্যাংক যেগুলো ডিভিডেন্ড দিত সবগুলো ব্যাংক প্রবলেম ব্যাংক হয়ে গেছে।
হ্যাঁ, তো ডিভিডেন্ডের পরিমাণ আরও কমে যাবে। তো আমাদের দেশের টোটাল কোম্পানিগুলোর প্রফিট যেগুলো মার্কেটে লিস্টেড সেটা 10-15 হাজার কোটি টাকাও না, আর সেখানে ডিভিডেন্ড 5-7 হাজার কোটি টাকাও আসে না। আর ভাইরাস আপনি যদি পাকিস্তানের দিকে দেখেন, তাদের 590টা কোম্পানিতে গত বছর 75,000 কোটি টাকা প্রফিট করছে এবং তারা 35,000 কোটি টাকা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তো একটা মার্কেট তখনই গ্রো করবে যখন বিনিয়োগকারীরা সবসময় বেনিফিটেড হবে। তো তাদের মার্কেটে ডিভিডেন্ড বেস মার্কেট এত বাড়ার পরেও 1,68,000 ইন্ডেক্স, তার মার্কেট পি হচ্ছে 9.5। হ্যাঁ, আর আমাদের বাজার সামান্য উঠলে দেখুন এখন 10-10.5 হয়ে গেছে আমাদের মার্কেট পি। অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আপনারা জানেন যে ইন্ডিয়ার উপর প্রচুর ট্যারিফ বসাইছে আমেরিকা। ইন্ডিয়ার মার্কেট 78,000 নেমে গেছিল ফরেন সেলের মাধ্যমে, সেই মার্কেটটাও আজকে 84,000। কারণটা কি? কারণ সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আছে, সেখানে ওদের ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে। ফরেনাররা আবার নতুন করে, যেহেতু আমেরিকার সাথে ইন্ডিয়ার আবার একটা সুসম্পর্ক হওয়ার চেষ্টা চলছে, সেখানে আবার ফরেনাররা ইন করছে। আর আমাদের মার্কেটটা দেখেন দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে না আছে কোনো ইনস্টিটিউশন, না আছে ডিআইআই, না আছে এফআইআই। ভেরি ফিউ ইনস্টিটিউশন আর ইনভলভ উইথ দ্য মার্কেট। দ্যাটস ওয়াই আমার মার্কেটের অবস্থা যা হওয়া তাই হচ্ছে। সামনে নির্বাচন, আর নির্বাচনী পরবর্তী সময়ে স্টক এক্সচেঞ্জের চেহারায় যায় পাল্টে। তাই 2026 সাল হবে পুঁজিবাজারের বছর বলছেন বিশেষজ্ঞরা। আপনারা বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছেন যে আমাদের যারা পলিটিক্যাল পার্টি, যারা সামনে ইলেকশন করবে, তারা কিছু হোপ নিয়ে বাজারে আসতেছে। তারা কেউ 18 মাসের মধ্যে 1.5 কোটি লোকের চাকরি দিবে, 12 মাসের মধ্যে 1 কোটি লোকের চাকরি দিবে। তো আপনার 1 কোটি লোকের চাকরি মানে কি? সেখানে জিডিপিতে কিন্তু একটা বিশাল চেঞ্জ আসবে। তো আজকে আমরা জানেন ওয়ার্ল্ড ব্যাংক যে আমাদের জিডিপি ফোরকাস্ট করছে, সেখানে ফোরকাস্টেড জিডিপি হচ্ছে 4.9। তো আই হোপ যদি 1 কোটি লোক চাকরির বাজারে আসে, এবং আমাদের গত 3 দিন আগে দেখছেন IMF বলছে যে নির্বাচিত সরকার আসলে তারা ফান্ড ছাড়বে, এখন ফান্ড ছাড়বে না। তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আপনারা জানেন যে আমাদের 2টা মেট্রো রেল প্রজেক্ট সমস্ত কিছু হয়ে গেছে, এখন কর্মকাণ্ড শুরু হওয়া বাকি। আপনার জাপান কিন্তু আমাদের এই মেট্রো রেলে সাহায্য করতেছে। তো সেখানে 2 লক্ষ কোটি টাকা 2টা মেট্রো হবে। তো আপনি ইমাজিন করেন যে ইকোনমিতে এগুলো কী পরিমাণ আপনার স্টিল সেক্টর, সিমেন্ট সেক্টরে কীরকম প্রাণ নিয়ে আসবে। তো একটা নির্বাচিত সরকার আসলেই কিন্তু এগুলো হবে এখন, কারণ নন ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু এগুলো দিবে না। তো যেহেতু আমরা সামনে একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তো এই জন্য আমরা আশা করতে পারি 26 সালে আমাদের যে নতুন সরকার আসবে, সে কোটি কোটি লোকে চাকরি দিবে। আবার বড় বড় ডোনার এজেন্সিগুলো আমাদের এখানে ফান্ড ছাড়বে। আমরা জানি আমাদের বিডা আমাদের ইনভেস্টমেন্ট নিয়ে হিউজ কাজ করতেছে, সেই ইনভেস্টমেন্টগুলোর একটা গতি পাবে। জাপান আমাদের এখানে আরও ব্যাপক আকারে ইনভেস্টমেন্ট আসতে যাচ্ছে। সব কিছু মিলে 26 সাল হবে একটা বিনিয়োগের বছর, একটা শেয়ার মার্কেটের জন্য অত্যন্ত একটা আশাপ্রদ বছর। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। অত্যন্ত ভালো ডিভিডেন্ড ও ইপিএস এর কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় না, আবার মাত্র 1%, 2% ডিভিডেন্ড দেওয়া কোম্পানির শেয়ার দর আকাশচুম্বী। এই অবস্থায় বিনিয়োগকারীরা কি সিদ্ধান্ত নেবেন? তারা পুঁজিবাজারেই বা কি বার্তা পাচ্ছেন? এজন্য বিশেষজ্ঞরা বলেন একজন বিনিয়োগকারীর একটি ট্রেডিং অ্যাকাউন্ট এবং আরেকটি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকা জরুরি। আপনারা যদি আমাদের স্টক এক্সচেঞ্জের এখন যদি লাস্ট 2 মান্থ ধরে টপ 10 কোম্পানিগুলো দেখেন, হ্যাঁ, সব নন পারফর্মিং কোম্পানি আর ডুইং ওয়েল দেয়ার। তো এগুলো কিন্তু ভালো জিনিস না। আমাদের দিনের শেষে কিন্তু শেয়ার মার্কেটে 2টা জিনিস কেনা বেচা হয়, একটা অ্যাসেট আর একটা হচ্ছে লাইবিলিটিস। বিনিয়োগকারীটাকে অ্যাসেট কিনছে না লাইবিলিটিস কিনছে, এটা বিনিয়োগকারীদেরকে ঠিক করতে হবে। তারা যদি মনে করে তারা একটা 1% ডিভিডেন্ডের কোম্পানি, প্লেয়ের কোম্পানি, এগুলো নিয়ে তারা ট্রেডিংয়ে মত্ত থাকে, আমি মনে করি একটা বিনিয়োগকারী 2টো অ্যাকাউন্ট থাকা উচিত, ট্রেডিং অ্যাকাউন্ট থাকা উচিত, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকা উচিত। কারণ আলটিমেটলি দিনের শেষে বিনিয়োগকারীরাই কিন্তু জয়লাভ করে। তো অ্যাসেট ব্যাক ইকুইটিসে যদি আলটিমেটলি বিনিয়োগকারীরা থাকে, কারণ সামনের দিনগুলোতে কিন্তু কোম্পানিগুলোর গ্রোথ আসবে। বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে হচ্ছে যে আমাদের ব্যাংকগুলো, যারা ভালো ব্যাংক, যাদের খুব ভালো সুনাম আছে, তাদের কিন্তু এই বছর ট্রেজারি বন্ড থেকে তারা ব্যাপক ইনকাম আসবে, এবং সেটার রিফ্লেকশন কিন্তু আগামী বছর ভালো ভালো ব্যাংকগুলো যাদের একটা ভালো ট্রেজারি পোর্টফোলিও আছে, তারা কিন্তু সেটা শো করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বিশেষ করে, যে লাফার্জের আর্নিং আসছে গতকালকে, এবং এই যখন বাংলাদেশে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক নাই, এখনই সে খুব একটা ভালো আর্নিং দেখাইছে। তো সামনে যখন কনস্ট্রাকশন বুম হবে, তখন এই বিএসআরএম, এই স্টিল সেক্টর, এই সিমেন্ট সেক্টর বাজারে অনেক ভালো ভূমিকা রাখবে। সাথে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। আমি মনে করি বাংলাদেশের প্রায় মার্কেট হচ্ছে অবনমিত,
এখানে RSI চলে আসছে 24-25-এ। সুপার টাইম টু টেক দ্য অপরচুনিটিস। আমি মনে করি দিস মার্কেট ইজ ফর বাইং অপরচুনিটিস। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। ইউরোপ, এশিয়া কিংবা যুক্তরাষ্ট্র গেল সপ্তাহে প্রায় সবগুলো স্টক এক্সচেঞ্জে বিরাজ করেছে ইতিবাচক প্রভাব। গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক 2.20% বেড়ে দাঁড়িয়েছে 47,207 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.92% বেড়ে দাঁড়িয়েছে 6,792 পয়েন্ট। পতন থেকে বেরিয়ে উত্থানে ফিরেছে ইউরোপের শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 3.11% বেড়ে দাঁড়িয়েছে 9,646 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.72% বেড়ে দাঁড়িয়েছে 24,240 পয়েন্ট। দর্শক, পাকিস্তানের শেয়ার বাজারে হালকা কারেকশন থাকলেও এশিয়ার অন্যান্য শেয়ার বাজারে রয়েছে উত্থানের ধারায়। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 3.61% বেড়ে দাঁড়িয়েছে 49,300 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 2.88% বেড়ে দাঁড়িয়েছে 3,950 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.31% বেড়ে দাঁড়িয়েছে 84,212 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.31% কমে দাঁড়িয়েছে 1,63,304 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের এই সপ্তাহের পর্ব আজকে এই পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।